হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি অরফান মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে। আশা করছি এই এক্সপ্লেনেশনটা আপনাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। সঙ্গে আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব মুভিটাকে একবার হলেও দেখতে, কারণ এই মুভিটির আসল মজা আপনারা মুভিটিকে দেখলেই বুঝতে পারবেন। তাই আমি ডেসক্রিপশানে মুভিটির ডাউনলোড লিঙ্ক অলরেডি দিয়ে রেখেছি, চাইলে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে মুভিটাকে ডাউনলোড করে অবশ্যই দেখতে পারেন। আর হ্যাঁ, মুভিটা কিন্তু হিন্দিতেও অ্যাভেলেবেল আছে। এছাড়া এর আগের ভিডিওতে আমি দ্য বুগিম্যান মুভিকে এক্সপ্লেন করেছি। যদি এখনও পর্যন্ত ভিডিওটা আপনারা না দেখে থাকেন, তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে অবশ্যই দেখে নেবেন। এবং প্রতি রবিবার এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমরা একটা কাপলকে দেখতে পাই, যাদের নাম হলো কেট ও জন। এখানে আমরা জানতে পারি যে কেট ও জনের রিলেশনশিপ আর আগের মতো নেই, কারণ রিসেন্টলি তাদের একটা আনবর্ন বেবি মারা গিয়েছে, যার ফলে কেট ডিপ্রেশনের মধ্যে এসে ড্রিঙ্কিং শুরু করে দিয়েছিল, যাতে সে তার কষ্টকে ভুলতে পারে। এখানে তাদের অলরেডি একটা ছেলে ও মেয়ে ছিল, যাদের নাম হলো ড্যানিয়েল ও তার ছোট বোন ম্যাক্স। এখানে আমরা জানতে পারি যে ম্যাক্স মুখে বলতেও কানে শুনতে পারতো না, তাই তার কানে একটা মেশিন লাগানো ছিল যাতে সে কিছুটা হলেও শুনতে পায়, আর এর জন্যই সবার সাথে সে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতো। তো নেক্সট সিনে আমরা কেটকে তার থেরাপিস্ট ডক্টর অ্যালিসের কাছে তার থেরাপি সেশন নিতে দেখি, যেখানে আমরা জানতে পারি যে গত 1 বছর ধরে কেট ড্রিঙ্ক করা ছেড়ে দিয়েছে, কিন্তু সে তার আনবর্ন বেবির জন্য ভালোবাসা এখন অন্য কাউকে দিতে চাইছিল, যার জন্য সেও জন মিলে বাচ্চা অ্যাডপ্ট করার ডিসিশন করেছিল। এনিওয়েজ, এরপর আমরা কেট ও জনকে তাদের লোকাল অরফানেজে যেতে দেখি, যেখানে তারা অ্যাস্টার নামে একটা 9 বছরের মেয়েকে অ্যাডপ্ট করে নেয়, যে রাশিয়া থেকে বিলং করতো, এমনটা আমাদেরকে মুভিতে দেখানো হয়েছে। এখন অরফানেজের হেড সিস্টার অ্যাবিগেল তাদেরকে জানায় যে অ্যাস্টার তার বয়সের বাচ্চাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান ও ম্যাচিওর। এছাড়া অ্যাস্টার সবসময় তার হাত ও গলায় কাপড় বেঁধে রাখতো, যার কারণ হিসাবে সে জানায় যে হয়তো সে রাশিয়াতে থাকার দরুন এটা শিখেছিল। এরপর অরফানেজ থেকে এস্টারের সমস্ত পেপারওয়ার্ক করে দেওয়া হয়, যেটার পর তারা দুজন মিলে এস্টারকে নিয়ে যেতে লাগে, যেখানে এস্টারকে গুড বাই বলার দরুন আমরা সিস্টার অ্যাবিগেলকে ফিঙ্গার ক্রস করে থাকতে দেখি, যেটা একটু অদ্ভুত ছিল। এনিওয়েজ, বাড়ি ফিরে এস্টারের সঙ্গে ম্যাক্সের দেখা হয়, যেখানে সে জানতে পারে যে ম্যাক্স বলতেও শুনতে পায় না, ফলে সে ম্যাক্সের সঙ্গে দ্রুত বন্ডিং করার চেষ্টা করে। যেখানে আমরা বুঝতে পারি যে ম্যাক এস্টারকে খুব পছন্দ করেছে, কিন্তু ড্যানিয়েলের এস্টারকে খুব একটা পছন্দ হয় না। তো নেক্সট সিনে কেট এস্টারকে পিয়ানো বাজানো শেখাতে লাগে, যাতে তাদের দুজনের মধ্যে বন্ড আরও বেশি স্ট্রং হয়। ধীরে ধীরে এস্টার বাড়িতে সবার সঙ্গে খুব ভালোভাবে থাকতে শুরু করে। ইনফ্যাক্ট কেট তাকে তার বাকি বাচ্চাদের সঙ্গে স্কুলেও ভর্তি করে দেয়, যেখানে প্রথম দিন স্কুলে যাওয়ার সময় এস্টার একটু অন্যরকম ড্রেস পরে, যেটা দেখার পর কেট তাকে বলে যে এখন থেকে তার এখানকার মতোই ড্রেস পরা উচিত, যেমন নর্মাল জিন্স অ্যান্ড টপ। কিন্তু এস্টার এখানে কেটের কথাই তাকে মনে করিয়ে দেয়, যেটা হলো ডিফারেন্ট হওয়াতে কোনো খারাপ নেই। তাই এটা শোনার পর কেট তাকে তার পছন্দ মতো ড্রেস পরতে অ্যালাউ করে দেয়। কিন্তু স্কুলে পৌঁছে যখন তাদের টিচার এস্টারকে বাকি বাচ্চাদের সঙ্গে ইন্ট্রোডিউস করায়, ঠিক তখনই ক্লাসে থাকা একটা মেয়ে এস্টারের ড্রেস নিয়ে তাকে বুলি করতে শুরু করে, যেখানে এস্টার মেয়েটাকে কোনো কিছুই বলে না, শুধুমাত্র অদ্ভুত নজরে তার দিকে তাকিয়ে থাকে। এনিওয়েজ, পরের দিন সকালে যখন ড্যানিয়েল তার পেন্ট বল গান দিয়ে শুটিং প্র্যাকটিস করছিল, ঠিক তখনই ভুল করে সে একটা পায়রাকে শ্যুট করে ফেলে, ফলে পায়রাটা আধমরা হয়ে যায়। সেই মুহূর্তে এস্টার ও ম্যাক্স এখানে চলে আসে, যেখানে এস্টার পায়রাটার অবস্থা দেখে তার পাশে পড়ে থাকা একটা পাথর হাতে নিয়ে ড্যানিয়েলের দিকে এগিয়ে দেয়, সেইং এই পাথরটা দিয়ে পায়রাটাকে পুরোপুরি মেরে ফেলতে। কিন্তু ড্যানিয়েল কাজটা করতে রাজি হয় না, ফলে এস্টার তাদের সামনেই ভয়ঙ্করভাবে সেই পায়রাটাকে মেরে ফেলে। এরপর সেই দিন রাতে এস্টার যখন বাথরুমে স্নান করছিল, তখনই সে বড়দের মতো ভিতর থেকে দরজা লক করে রেখেছিল, যেটা কেট বুঝতে পারে। তাই সে যখন এস্টারকে বিষয়টা জিজ্ঞাসা করে, উত্তরে এস্টার তাকে বলে যে সে প্রথম থেকেই এমনভাবে স্নান করে, কিন্তু কেট তাকে বলে এরপর থেকে তাকে দরজা আনলক করেই স্নান করতে হবে, আর এটা বলে সে সেখান থেকে চলে যায়।
তো পরের দিন সকালে আমরা পুনরায় স্কুলের ঘটনা দেখি, যেখানে আবার সেই মেয়েটা এস্টারকে বুলি করতে শুরু করে। সঙ্গে সে যখন এস্টারের গলায় থাকা কাপড়টাকে খুলে নেওয়ার চেষ্টা করে, ঠিক তখনই এস্টার একটা সাইকোপ্যাথের মতো অদ্ভুতভাবে চিৎকার করে ওঠে। এনিওয়েজ, ঘটনাটির পর কিছুদিন পেরিয়ে যায়, যেখানে একদিন রাতে যখন কেট ও জন কিচেনের মধ্যে ইন্টিমেট হচ্ছিল, ঠিক তখনই এস্টার তাদেরকে দেখে ফেলে। তাই পরের দিন সকালে কেট বিষয়টিকে নিয়ে যখন এস্টারের সঙ্গে কথা বলতে যায়, সেখানে সে জানতে পারে যে এস্টার অলরেডি এই বিষয়টাকে বোঝে, যেটা শুনে কেট অবাক হয়ে যায়। কারণ 9 বছরের বাচ্চা হিসেবে তার এই সমস্ত বিষয় এতটা ডিপ নলেজ থাকা খুবই অদ্ভুত ছিল। তাই কেট বিষয়টাকে নিয়ে জনের সঙ্গে আলোচনা করে, কিন্তু জন বিষয়টাকে ততটা গুরুত্ব দেয় না। নেক্সট সিনে আমরা কেটকে দেখি যে এস্টারকে তার গার্ডেন দেখাতে নিয়ে যায়, যেখানে কেট তার আনবর্ন বেবির অস্থির উপর গ্রো হওয়া হোয়াইট রোজের প্ল্যান্টটাকে দেখায়, যেটা তার জীবনের একটা অংশ ছিল। এখন কথাগুলো শোনার পর এস্টার কান্না করার ভান করে, যেটাতে সে পুনরায় কেটের মনে জায়গা করে নেয়। পরের দিন সকালে আমরা এস্টার ও ম্যাক্সকে পার্কের মধ্যে খেলা করতে দেখি, যেখানে বাকি বাচ্চাদের সঙ্গে সেই মেয়েটাও ছিল যে স্কুলের মধ্যে এস্টারকে সবসময় বুলি করত। তাই এস্টার এখানে মেয়েটার উপর ফলো রাখে এবং সুযোগ বুঝে তাকে স্লাইড থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, ফলে মেয়েটার পা ভেঙে যায়। আর এই সমস্ত ঘটনা ম্যাক্স দেখতে পায়, কিন্তু সে কাউকেই কিছু বলে না, কারণ এস্টার তাকে সবসময় ভয় দেখিয়ে রাখত। এখন পার্কটির মধ্যে জনের নেবার তার সঙ্গে ফ্লার্ট করতে লাগে, যেটাতে জন তাকে ততটা গুরুত্ব দেয় না, কিন্তু বিষয়টা এস্টার নোটিস করে নেয়। তাই সে যখন কেটের সঙ্গে শপিং করতে যায়, তখন সে কথায় কথায় বিষয়টা কেটকে জানিয়ে দেয়, কিন্তু একটু অন্যভাবে। ফলে সেই দিন রাতেই কেট ও জনের মধ্যে ঝামেলা হয়ে যায়, যেটা দেখে এস্টার খুব খুশি হয়। এনিওয়েজ, নেক্সট সিনে আমরা এস্টারকে খুব সুন্দরভাবে পিয়ানো বাজাতে দেখি, যেটা কেট দেখতে পেয়ে তাকে বিষয়টা জিজ্ঞাসা করলে এস্টার বলে যে সে তো একবারও বলেনি যে সে পিয়ানো বাজাতে পারে না। এখন কথাটা শুনে কেট প্রচণ্ড রেগে যায়, কারণ সে ভাবে তাহলে এস্টার তার সামনে এতদিন ধরে নাটক করছিল। তাই সে যখন রাতে জনের সঙ্গে বিষয়টাকে নিয়ে আলোচনা করে, তখন আগেইন জন বিষয়টাকে ততটা গুরুত্ব দেয় না এবং তাকে বলে যে এস্টার তার সঙ্গে টাইম স্পেন্ড করতে চাইছিল, যার জন্য সে তাকে সত্যি কথাটা জানায়নি। সিনটি চেঞ্জ হয়, আমরা পরের দিন সকালে সিস্টার অ্যাবিগেলকে তাদের বাড়িতে আসতে দেখি, যাকে দেখে এস্টার খুব একটা খুশি হয় না। এখন সিস্টার কেট ও জনের সঙ্গে এস্টারের ব্যাপারে কথা বলে, যেখানে সে জানায় এর আগে যে পরিবারের সঙ্গে এস্টার থাকতো তাদের বাড়িতে আগুন লেগে গিয়েছিল, যেখানে শুধুমাত্র এস্টারই বেঁচে ফিরে এসেছিল। পরে পুলিশ ইনভেস্টিগেশনের দরুন জানা যায় যে আগুনটা কেউ স্বেচ্ছায় লাগিয়েছিল, কিন্তু কে এবং কেন সেটা আজও পর্যন্ত জানা যায়নি। এছাড়া এমন আরও অনেক ঘটনা আছে যেখানে এস্টার প্রেজেন্ট ছিল, তাই তার ধারণা অনুযায়ী তাদের এস্টারের বিষয়ে একটু খোঁজ খবর নেওয়া উচিত। কিন্তু জন এখানে সিস্টারের কথাগুলোকে বেশি গুরুত্ব না দিয়ে এস্টারকে ডিফেন্স করার চেষ্টা করে, কারণ তার ধারণা অনুযায়ী এস্টার একটা 9 বছরের ইনোসেন্ট বাচ্চা মেয়ে। অন্যদিকে এস্টার ম্যাক্সকে মিথ্যা বলে যে সিস্টার তাকে নিয়ে চলে যাবে, তাই তাকে তার সাহায্য করতে, যাতে সে সিস্টারকে তাদের বাড়ি থেকে তাড়াতে পারে। তাই সিস্টার যখন তাদের বাড়ি থেকে বার হয়, তার আগেই এস্টার ম্যাক্সকে নিয়ে কিছুটা দূরে গিয়ে লুকিয়ে থাকে। আর যখন সিস্টার অ্যাবিগেলের গাড়ি তাদের কাছাকাছি চলে আসে, ঠিক তখনই এস্টার ম্যাক্সকে ধাক্কা দিয়ে রোডের মাঝখানে ঠেলে ফেলে দেয়। ফলে সিস্টার হঠাৎ তার গাড়ির সামনে একটা বাচ্চাকে পড়ে থাকতে দেখে গাড়িটাকে দ্রুত থামানোর চেষ্টা করলে তার কন্ট্রোল হারিয়ে যায়, ফলে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু তাতে সিস্টারের খুব একটা কিছু হয় না। তাই সে যখন সঙ্গে সঙ্গে গাড়ি থেকে বার হয়ে বাচ্চাটা ঠিক আছে কিনা চেক করতে গেলে, সে দেখতে পায় আসলে বাচ্চাটি আর কেউ না, ম্যাক্স। তাই সিস্টার যখন তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কিভাবে পৌঁছেছে, ঠিক তখনই পিছন থেকে এস্টার এসে একটা হ্যামার দিয়ে সিস্টারের মাথায় আঘাত করে তাকে বেহুশ করে দেয়। তারপর ম্যাক্সের সাহায্যে সিস্টারকে টেনে রোডের সাইডে নিয়ে গিয়ে সেই হ্যামার দিয়ে অনবরত তার উপর আঘাত করে তাকে মেরে ফেলে এবং তার মৃতদেহকে বরফ দিয়ে ঢেকে দেয়, যাতে কেউ তার লাশটাকে দেখতে না পায়। এরপর সে ড্যানিয়েলের ট্রি হাউসে গিয়ে সেই হ্যামার ও তার রক্তমাখা ড্রেসটাকে লুকিয়ে রাখে। কিন্তু যখন তারা দুজন মিলে ট্রি হাউস থেকে বার হচ্ছিল, সেই মুহূর্তে ড্যানিয়েল তাদের দুজনকে দেখে ফেলে, যেটা অ্যাস্টার বুঝতে পেরে যায়। তাই সেই দিন রাতেই অ্যাস্টার ড্যানিয়েলকে হুমকি দেয় যে সে যদি কাউকে কিছু জানায় তাহলে সে তাকে প্রাণে মেরে ফেলবে, যেটা শুনে ড্যানিয়েল এতটাই ভয় পেয়ে যায় যে সে নিজেই নিজের বেডে টয়লেট করে দেয়। এনিওয়েজ, নেক্সট সিনে আমরা ডক্টর অ্যালিসকে এস্টারের সঙ্গে কথা বলতে দেখি, যেখানে তার সঙ্গে কথা বলার পর ডক্টর অ্যালিস কেট ও জনকে বলে যে এস্টার খুব মিষ্টি ও শান্ত একটা মেয়ে, যেখানে তার মধ্যে কোনো প্রবলেম নেই। আসলে কেটই তার সঙ্গে বন্ডিং করতে পারছে না,
যেটা সম্পূর্ণ মিথ্যা ছিল। এখন তাদের কথোপকথন চলার দরুন আমরা ওয়াশরুমের মধ্যে এস্টারের আসল রূপকে দেখতে পাই, যেটা ডক্টরের কথা সম্পূর্ণ উল্টো ছিল। এখন বাড়িতে ফেরার পর কেটের কাছে অরফানেজ থেকে কল আসে, যেখানে তারা জানায় যে সিস্টার অ্যাবিগেল তাদের বাড়ি যাওয়ার পর থেকে এখনও ফিরে আসেনি। যেটাতে কেট তাদেরকে জানায় যে সিস্টার অ্যাবিগেল তো অনেকক্ষণ আগেই তাদের বাড়ি থেকে বেরিয়ে গেছে। এরপর পুলিশ ইনভেস্টিগেশন চলার দরুন সিস্টার অ্যাবিগেলের মৃতদেহ উদ্ধার হয়, যেটা জানার পর কেটের সন্দেহ এস্টারের উপরেই যায়। কিন্তু তার একটু কনফিউশন ছিল যে 9 বছরের বাচ্চা মেয়ে এটা কিভাবে করতে পারে। তাই সে এস্টারের ব্যাপারে অরফানেজের কাছে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে যে তাদের কাছে এস্টারের লাস্ট অরফানেজের কোনো রেকর্ডস নেই, যেটা শুনে কেট একটু অবাক হয়ে যায়। এখন পরের দিন সকালে যখন কেট ম্যাক্স ও ড্যানিয়েলকে স্কুলে ড্রপ করতে যায়, তখন সে তার বাচ্চাদের কাছে এস্টারের ব্যবহারের বিষয়ে জিজ্ঞাসা করলে কেউই তার ভয়ে সত্যি কথাটা বলে না। আসলে এস্টার এখানে জনের সঙ্গে তো খুব ভালো ব্যবহার করত, কিন্তু বাকিদের কাছে তার ব্যবহার সম্পূর্ণ উল্টো ছিল, যেটা কেট নোটিস করে ফেলেছিল। এখন সেই দিন বাড়িতে জন এস্টারের সঙ্গে কথা বলে এবং তাকে কেটের মন জয় করার জন্য কিছু করতে বলে, যেটা কেটের খুবই ভালো লাগবে। তাই সেই দিন রাতে এস্টার সেই হোয়াইট রোজগুলোকে কেটে নিয়ে এসে কেটকে প্রেজেন্ট দিতে যায়, যেটা দেখার পর সঙ্গে সঙ্গে কেট প্রচণ্ড ভেঙে পড়ে এবং কাঁদতে লাগে। এরপর সে রেগে গিয়ে এস্টারের হাত ধরে তাকে জিজ্ঞাসা করে যে সে এটা কেন করলো। তখনই জন সেখানে এসে সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়, সেইং যে সেই এস্টারকে তার জন্য কিছু করতে বলেছিল। এখন ঘটনাটির পর ক্যাট এতটাই ভেঙে পড়ে যে সে ওয়াইন শপ থেকে 2টো ওয়াইন নিয়ে আসে ড্রিঙ্ক করার জন্য, কিন্তু শেষ মোমেন্টে সে নিজেকে কন্ট্রোল করে নেয় এবং একটা ওয়াইন সে সিঙ্কের মধ্যে ফেলে দেয় আর একটা ওয়াইন সে রেখে দেয় গেস্টকে দেওয়ার জন্য। কিন্তু সেই দিন রাতেই এস্টার ইচ্ছা করে নিজেই নিজের হাত ফ্র্যাকচার করে নেয়, যেটার জন্য জন কেটকেই দোষারোপ করে। এখন পরের দিন সকালে কেট বাচ্চাদের স্কুলে ছাড়তে যায়, যেখানে স্কুলে এন্টার করতে গিয়ে ড্যানিয়েলের ব্যাগ থেকে তার বুকসগুলো পড়ে যায়। তাই কেট তাকে সাহায্য করতে গাড়ি থেকে বাইরে বার হলে ঠিক সেই মুহূর্তেই এস্টার ইচ্ছা করে গাড়ির পার্কিং ব্রেক সরিয়ে গাড়িটাকে নিউট্রাল করে দেয়, ফলে গাড়ি নিজে নিজেই নিচের দিকে এগিয়ে যেতে লাগে, যার মধ্যে ম্যাক্স বসেছিল। আর খুব বড় সড়ো একটা দুর্ঘটনার হাত থেকে ম্যাক্স বেঁচে যায়। এরপর বাড়িতে এস্টার জনের কাছে ওয়াইন বোতল খুঁজে দেয়, ফলে ডক্টর অ্যালিস ও জন কেটের কথাকে বিশ্বাস করে না এবং তাকে রিহ্যাব সেন্টারে পাঠানোর কথা বলে, যেখানে কেট তাদেরকে বলে তারা যেখানে বলবে সে সেখানে যেতে রাজি আছে। কিন্তু এই বাড়িতে সে এস্টারকে আর এক মুহূর্ত দেখতে চায় না, কারণ সে তার বাচ্চাদের সেফটিকে কম্প্রোমাইজ করতে পারবে না। কিন্তু জন এখানে কেটের উপর এতটাই বিরক্ত হয়ে গেছিল যে সে কেটের কোনো কথাই বিশ্বাস করে না এবং তাকে ডিভোর্স পর্যন্ত দিয়ে দেওয়ার কথা বলে। এখন সেই দিন রাতেই ড্যানিয়েল লুকিয়ে লুকিয়ে ম্যাক্সের রুমে যায়, যেখানে ম্যাক্সের সঙ্গে কথা বলার পর ম্যাক্স তাকে কিছু ড্রয়িং দেখায়, যেখানে এস্টার এই পর্যন্ত যা যা করেছিল সব কিছুই ড্র করা ছিল। ম্যাক্স এখানে ড্যানিয়েলকে ট্রি হাউসের কথাও বলে দেয়, যেখানে এস্টার সমস্ত প্রুফকে লুকিয়ে রেখেছিল। এটা শোনার পর ড্যানিয়েল তাকে বলে যে সে ট্রি হাউসে গিয়ে সমস্ত তথ্য জোগাড় করে তার মা বাবাকে দেখিয়ে দেবে, যাতে তারা তাকে বিশ্বাস করে। কিন্তু দুর্ভাগ্যবশত রুমের বাইরে থেকে এস্টার তাদের সমস্ত কথা শুনে নেয়। এরপর রাতে এস্টার কেটের পার্সোনাল ডায়েরি পড়ে নেয় এবং সে তাকে কিছু কথা বলে, যেমন যখন সে ডিপ্রেশনের মধ্যে ছিল তখন জন তাকে চিট করত। এছাড়া কেটের অত্যাধিক ড্রিঙ্ক করার কারণে এর আগেও ম্যাক্স মরতে মরতে বেঁচেছিল। এনিওয়েজ পরের দিন সকালে কেটের কাছে অরফানেজ থেকে কল আসে, যেখানে তারা জানায় এস্টারের সমস্ত ডকুমেন্টস ফেক এবং সিস্টার অ্যাবিগেল তাকে বেআইনিভাবে অরফানেজে নিয়ে এসেছিল। এখন কথাগুলো শোনার পর কেট খুব চিন্তায় পড়ে যায়, তাই সে লুকিয়ে লুকিয়ে এস্টারের রুমে গিয়ে তল্লাশি শুরু করে, যেখানে সে একটা ছোট্ট বাইবেল খুঁজে পায়, যার মধ্যে অনেকগুলো পুরুষের ছবি ছিল, সঙ্গে একটা ইনস্টিটিউটের নামও সে পায়, যার নাম হলো সার্নে ইনস্টিটিউট। অন্যদিকে ড্যানিয়েল ট্রি হাউসের মধ্যে এন্টার করে প্রুফগুলো রিকভার করার জন্য, কিন্তু সেখানে এস্টার চলে আসে যে নিজেই সমস্ত প্রুফকে সেখানে নিয়ে আসে এবং ড্যানিয়েলকে ট্রি হাউসে লক করে তার মধ্যে আগুন লাগিয়ে দেয়। ফলে ড্যানিয়েল খুব কষ্টে ট্রি হাউসের জানালা দিয়ে বার হয়ে নিচে পড়ে যায়, যার জন্য তার ঘাড়ে খুব চোট লাগে এবং সে সেখানেই বেহুশ হয়ে যায়। এদিকে কেট সার্নে ইনস্টিটিউটকে সার্চ করে সেখানকার নাম্বার বার করে তাতে কল করে, যেখানে কেট জানতে পারে যে সার্নে ইনস্টিটিউট আসলে রাশিয়াতে নয় অ্যাস্টোনিয়াতে উপস্থিত ছিল। এছাড়া এটা কোনো অরফানেজ নয়, একটা মেন্টাল ইনস্টিটিউট ছিল। এখন এস্টারের নাম শুনে সেখানকার ওয়ার্ড বয় একটু চিন্তিত হয়ে যায়, তাই কনফার্ম করার জন্য কেট এস্টারের একটা ছবি তাদেরকে মেল করে দেয়, যাতে তারা সঠিক ইনফরমেশন তাকে দিতে পারে।
অন্যদিকে এস্টার ড্যানিয়েলকে একটা পাথর দিয়ে মারতে যাবে, ঠিক তখনই ম্যাক্স সেখানে এসে এস্টারকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেই মুহূর্তে কেট বাড়ির ভিতর থেকে ট্রি হাউসে আগুন লাগা দেখে ম্যাক্সের দাদিকে 911-এ কল করতে বলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। এখন হসপিটালের মধ্যে ডক্টর তাদের জানায় যে ড্যানিয়েলের প্রাণ বেঁচে গেছে, কিন্তু অ্যাস্টার এখানেও থেমে থাকে না। তাই সে সফট ড্রিঙ্ক কিনতে যাওয়ার নাম করে ড্যানিয়েলের কাছে গিয়ে তার নিঃশ্বাস বন্ধ করে তাকে মেরে ফেলার চেষ্টা করে। এদিকে ম্যাক্স বুঝতে পারে যে এস্টার কিছু না কিছু ঘটাতে চলেছে, তাই সে কেটের কাছে গিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করে। ততক্ষণে ডক্টরসরা বুঝতে পারে যে ড্যানিয়েলের নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে, তাই তারা দ্রুত ড্যানিয়েলের কাছে পৌঁছে তাকে পুনরায় বাঁচিয়ে নেয়। ঘটনাটির পর কেট বুঝতে পারে যে এটা নিশ্চিত এস্টারের কাজ, তাই সে এস্টারকে গিয়ে খুব জোরে একটা চড় মেরে দেয়। সঙ্গে সঙ্গে সবাই কেটকে ধরে ফেলে এবং ডক্টরসরা তাকে একটা ইঞ্জেকশন দিয়ে বেহুশ করে দেয়। এরপর যখন হসপিটালের মধ্যে কেটের হালকা হালকা হুঁশ ফেরে, সে জনকে একটাই কথা বলে যে ম্যাক্সকে এস্টারের সঙ্গে রেখো না। কিন্তু জন এখানে তার কথাকে বেশি গুরুত্ব না দিয়ে ম্যাক্স ও এস্টারকে নিয়ে বাড়ি চলে যায়। নেক্সট সিনে আমরা জনকে দেখি যে বাড়িতে ম্যাক্সকে তার রুমে শুইয়ে দেয়, যেখানে এস্টার ম্যাক্সকে গুড নাইট বলার অজুহাতে তার কানের মেশিনটাকে চুরি করে নেয়, যাতে এরপর থেকে বাড়িতে যাই ঘটুক না কেন ম্যাক্স সেটাকে শুনতে না পায়। এখন সেই দিন রাতেই যখন জন ড্রিঙ্ক করছিল, তখন এস্টার বড়দের মতো মেকআপ ও ড্রেস পরে ড্রাঙ্ক জনকে সেডুস করার চেষ্টা করে, যেটা জন বুঝতে পেরে যায় এবং রেগে গিয়ে পরের দিন সকালে এস্টারকে অরফানেজে ফিরিয়ে দিয়ে আসার কথা বলে, যেটা শুনে এস্টার প্রচণ্ড রেগে যায়। অন্যদিকে ক্যাথের কাছে সার্নে ইনস্টিটিউট থেকে ডক্টর বারবারার কল আসে, যে তাকে জানায় যে এস্টার কোনো বাচ্চা মেয়ে নয়, তার বয়স 33 বছর। আসলে তার হাইপোপ্রেটোরিজম নামক একটা রোগ আছে, যার ফলে তার বডির ফিজিক্যাল গ্রোথ হয়নি, আর এই জন্যই তাকে 9 বছরের বাচ্চাদের মতো দেখতে লাগে। ডক্টর বলে এস্টার খুব ডেঞ্জারাস, আর সে এর আগে 7টা মার্ডার করেছে, যার মধ্যে সেই লাস্ট পরিবারও আছে যারা তাদেরকে অ্যাডপ্ট করেছিল। আর এই কারণেই আমরা এস্টারের বাইবেলে অনেকগুলো পুরুষের ছবি দেখেছিলাম, যাদেরকে সে স্যাডুস করেছিল। তার মধ্যে যারা তার কথায় রাজি হয়নি, এস্টার তার পরিবার সমেত তাদেরকে মেরে ফেলেছিল। ডক্টর এখানে আরও জানায় যে সেই তার চিকিৎসা করছিল যেখানে সে মেন্টালি খুবই আনস্টেবল, তাই তাকে তারা কন্ট্রোলে রাখার জন্য একটা স্ট্রাই জ্যাকেটের মধ্যে বন্দি করে রাখতো, ফলে তার গলা ও হাতে দাগ হয়ে গিয়েছে, আর এর জন্যই সে হাতে ও গলায় কাপড় বেঁধে রাখতো। এছাড়া সে 1 বছর ধরে ইনস্টিটিউট থেকে পলাতক। তাই ডক্টর কেটকে সাজেস্ট করে যে বাড়িতে তার হাজবেন্ডকে খবরটা দিতে এবং দ্রুত পুলিশকে সেখানে ডাকতে, কারণ এস্টার খুবই ডেঞ্জারাস আর সে সব কিছুই করতে পারে। এদিকে আমরা বাড়ির মধ্যে এস্টারের আসল রূপ দেখতে পাই, যে জনকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল। অপরদিকে কেট সঙ্গে সঙ্গে হসপিটাল থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যেখানে সে বারবার জনকে কল করার চেষ্টা করে, কিন্তু এস্টার বাড়ির পাওয়ার কাট করে দেয়, ফলে জন কল রিসিভ করতে পারে না। এখন বাড়ির মধ্যে বিদ্যুৎ না থাকায় জন যখন এস্টার ঠিক আছে কিনা চেক করতে তার রুমে যায়, তখনই সে এস্টারের বানানো চিত্রের আসল রূপ দেখতে পায়, যেটা দেখে সে শকড হয়ে যায়। আর তখনই অন্ধকারের সুযোগ নিয়ে এস্টার জনকে একটা ছুরি দিয়ে মাল্টিপল টাইম স্ট্যাব করে মেরে ফেলে, যেটা ম্যাক্স উপর থেকে দেখে নিয়েছিল। তাই এস্টার যখন তার দিকে এগিয়ে যায়, ম্যাক্স গিয়ে লুকিয়ে পড়ে। ঠিক তখনই কেট সেখানে পৌঁছে গিয়ে বাড়ির মধ্যেই গাড়ি ঢুকিয়ে দেয়, যেখানে সে বাড়ির মধ্যে জনের মৃতদেহ পড়ে থাকতে দেখে। তখনই এস্টার কেটকে গুলি করে মারার চেষ্টা করে, যেটাতে কেট তার প্রাণ বাঁচিয়ে বাড়ির ছাদে গিয়ে লুকিয়ে পড়ে। তখনই এস্টার গার্ডেনের মধ্যে লুকিয়ে থাকা ম্যাক্সকে মারতে যাবে, সেই মুহূর্তে উপর থেকে কেট ছাদের কাঁচ ভেঙে এস্টারের উপর ঝাঁপিয়ে পড়ে, ফলে দুজনেই বেহুশ হয়ে যায়। এরপর কেটের হুঁশ ফিরলে সে ম্যাক্সকে নিয়ে বাড়ির থেকে পালিয়ে যায়, যেখানে পুলিশ যখন বাড়িতে পৌঁছায় তারা সেখানে এস্টারকে খুঁজে পায় না। অন্যদিকে বাড়ির বাইরে যে পন্ডটা ছিল সেটা শীতের কারণে জমে গিয়েছিল, আর সেখানেই কেট ম্যাক্সকে নিয়ে লুকিয়েছিল। ঠিক তখনই এস্টার সেখানে পৌঁছে পুনরায় সে কেটের উপর অ্যাটাক করে দেয়। তাই পিছন থেকে ছোট্ট ম্যাক্স এস্টারকে গুলি করার চেষ্টা করে, কিন্তু সে বরফের উপরই গুলি করে ফেলে, ফলে বরফ ভেঙে গিয়ে কেট ও এস্টার দুজনেই জলের মধ্যে ডুবে যায়। এখন খুব কষ্টে কেট জল থেকে বেরিয়ে আসে, কিন্তু এস্টার যখন বলে মা আমাকে বাঁচাও, তখনই কেট এস্টারের মুখে এক লাথি মারে, ফলে তার ঘাড় মচকে যায় এবং সে জলের মধ্যে ডুবে যায়। ফাইনালি পুলিশও সেখানে চলে আসে এবং তাদেরকে হসপিটালে নিয়ে চলে যায়, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল অরফান মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না।
এছাড়া বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করুন এবং প্রতি রবিবার এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আসবো নেক্সট সানডে এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।